আচ্ছা, এবার আসি মাল্টি মডেল ফিউশনে। এখান থেকে স্টার্ট করি আমরা। ডেটা অ্যাকুইজিশনের ইন্ট্রোডাকশন স্লাইডে ছিলাম, এটা আমাদের ফার্স্ট স্লাইড। এবং আমরা এই স্লাইডের শুরুতে হচ্ছে জেনেছি ডেটা কি, কি কি ধরনের ডেটা আছে। তারপর হচ্ছে আহ একটু যদি আমি মানে ইয়া করি, রিভিউ দেই। তারপর হচ্ছে কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ, তারপর হচ্ছে স্ট্রাকচার, আনস্ট্রাকচার্ড, এই ডেটাগুলো সম্পর্কে আমরা জানছিলাম, এগুলোর পার্থক্য দেখছিলাম। এরপর আমরা ডেটা মডেলিটিস করতেছিলাম। তো ডেটা মডেলিটিস হচ্ছে যে ডেটা যে বিভিন্ন ফর্মে থাকে, যেমন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডেটা থাকে, সেই ডেটাগুলোকে আমরা ডেটা মডালিটিস বলতেছি, যেমন টেক্সট, ইমেজ, ভিডিও, টাইম সিরিজ ডেটা। আরেকটা হচ্ছে মাল্টি মডেল ডেটা। তো এর মধ্যে টেক্সট, অডিও, ভিডিও, টাইম সিরিজ, ইমেজ, স্ট্রাকচার, মেটাডেটা, এগুলো সবকিছু আমরা দেখে আসছি। এখন আমরা মাল্টি মডেলটা পড়তেছিলাম। তো মাল্টি মডেলের কনসেপ্টটা হচ্ছে যে যখন আমার একটা মডেল বা আমি একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেমটা আসলে মাল্টিপল মোডালিটি ডেটা হচ্ছে ইনপুট হিসেবে নিবে। ফর এক্সাম্পল, এটা হইতে পারে যে আমি এমন একটা সিস্টেম বানাইলাম যেখানে আমি অডিওর সাথে সাথে টেক্সট পাঠাচ্ছি, এবং অডিও আর টেক্সটটাকে একসাথে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমার আউটপুটটা আসতেছে। তো এটা কি হবে, এটা একটা মাল্টি মডেল ডেটা হবে, বিকজ এখানে আমার অডিও একটা মডেল, টেক্সট একটা মডেল, দুইটাকে আমি আসলে ফিউশন করে বা দুইটাকে আমি একসাথে করে হচ্ছে আমি পাস করতেছি। এই জন্য এটাকে আমরা মাল্টি মডেল ডেটা বলতেছি। এখন এখানে দুটো এক্সাম্পল দিছে। ফর এক্সাম্পল হচ্ছে এসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো এসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস আমি ক্লাসে তোমাদেরকে একটু বলছিলাম যে আমি যদি আসলে একটা সেন্টেন্স বলি যে এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো বাট এনভায়রনমেন্টটা খুব খারাপ, তাহলে আসলে আমি আহ, একেবারে বল দিতে পারবো না যেটা পজিটিভ সেন্টিমেন্ট নাকি নেগেটিভ সেন্টিমেন্ট। আমার আসলে একটা এসপেক্ট দরকার। তো এখানে দুইটা এসপেক্ট হতে পারে, একটা হচ্ছে ফুড। ফুড যখন আমার রেসপেক্ট হবে তখন সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আহ ফুডের রেসপেক্টে এটা ভালো, আর এনভায়রনমেন্ট রেসপেক্টে এটা খারাপ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালিসিসটা কি করে, এটা টেক্সট নেয়, যে টেক্সটটার হচ্ছে সেন্টিমেন্টটা বের করবে, একই সাথে এটা এসপেক্ট কে নেয়। সো এসপেক্ট কি, এসপেক্ট হচ্ছে যদি আমি 10টা এসপেক্ট নিয়ে কাজ করি, তাহলে এটাকে আমি আসলে এনকোড করতে পারি 0 1 2 3 4 5 6 7 8 9। তখন হচ্ছে এই যে আমি এসপেক্ট গুলাকে এনকোড করলাম, এই এনকোডেড ভ্যালুটাকে একটা নিউমেরিক ভ্যালু হিসেবে যে আমি মডেলে পাস করতেছি, তার মানে কি, এখানে টেক্সট আসতেছে, টেক্সটের সাথে হচ্ছে আমার এই যে স্ট্রাকচার মেটাডাটা যাচ্ছে 1। তাইলে এই যে দুটো ডিফারেন্ট মডালিটিকে আমি একসাথে কম্বাইন করে যে পাস করলাম, এটাকেই, এটা কি হলো, এটা একটা মাল্টি মডেল কনসেপ্ট হয়ে গেল। সো এই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আর সেকেন্ড এক্সাম্পল দেওয়া হয়েছে হচ্ছে ইমোশন রিকগনিশন। ঠিক আছে? সো ইমোশন রিকগনিশনটা কি কি বলতেছে, যে এখানে তুমি একটা ভিডিওর সাথে কি করো, তুমি ভিডিওটাকে যেমন পাঠাবা, অডিওটাকেও তুমি পাঠাবা। ঠিক আছে? তাহলে অডিও আর ভিডিও দুইটা ডিফারেন্ট মডালিটি এখানে চলে আসছে। এই জন্য ইমোশন রিকগনিশনটাও কি একটা মাল্টি মডাল ফিউশন বা মাল্টি মডাল প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এখানে তিনটা ফিউশন স্ট্র্যাটেজি বলছে। একটা হচ্ছে আর্লি ফিউশন, combines raw and low level features from each modality before modeling. একটা বলছে আর্লি ফিউশন, তার মানে কি, ডেটাটা আসলে প্রি প্রসেস করার আগেই একদম র লেভেলে কি করব, আমি আসলে ফিউশনটা করে দিব দুইটা মডেলের। জয়েন্ট এমবেডিং অফ টেক্সট এন্ড ইমেজ ভেক্টরস। এই যে তোমাদেরকে বুঝাইছিলাম যে টেক্সট আসলে কি, আমি তো স্ট্রিং পাঠাইতে পারবো না মডেলকে। মডেলকে আলটিমেটলি আমাকে অ্যারে পাঠাইতে হবে, নাম্বারের অ্যারে পাঠাইতে হবে। তাহলে ওই যে টেক্সটকে আমি নাম্বারের অ্যারেতে কনভার্ট করব, ওই ভেক্টরটা, আবার ইমেজ কি, ইমেজ হচ্ছে ছোট ছোট পিক্সেলের ভ্যালু, ওই পিক্সেলের ভ্যালু গুলাকে আমি একসাথে যদি জয়েন করে পাঠাই দিই একদম আর্লি স্টেজে, তাইলে কি হবে, তাহলে হচ্ছে আহ এটা হচ্ছে একদম আর্লি ইয়া হবে, মানে আর্লি স্টেজের ফিউশন হবে। এরপর হচ্ছে লেট ফিউশন। তো লেট ফিউশনটাকে কি বলতেছে, মার্জেস দ্য আউটপুটস অফ মডালিটি স্পেসিফিক মডেলস এট দ্য ডিসিশন লেভেল। এটার মানে কি, আমি মনে করো যে একটা হইতে পারে আমি ইনিশিয়ালি আমার দুইটা ডিফারেন্ট মডেল ডেটা মার্জ করে দের একটা মডেলের মধ্যে পাঠাচ্ছি, বা একটা মডেলকে ট্রেন করতেছি। এখন এই মডেলটার আসলে ইনপুটেই দেওয়া আছে যে সে দুই ধরনের ডেটা নিবে আর আউটপুট করবে হচ্ছে একটা পার্টিকুলার কিছু। এখন যদি এমন হয় যে আমি একটা মডেলে আমি টেক্সটকে পাঠাইলাম, আরেকটা মডেলে আমি পাঠাইলাম হচ্ছে অডিওকে। এবার
টেক্সটের মডেল আমাকে যেই আউটপুট দিল, যেই এমবেডিং গুলা দিল বা যেই ভেক্টর গুলা দিল, সেটাকে আমি হচ্ছে কম্বাইন করলাম অডিওর মডেলটা আমাকে যেই আউটপুটটা দিছে। এখানে আমি কি করতেছি, এখানে আমি আসলে দুইটা ডিফারেন্ট মডেলকে এনসেম্বল করতেছি, দুইটা ডিফারেন্ট মডেলকে আমি একসাথে করতেছি, দেন ওই মডেল গুলাকে আমি একসাথে করে তারপর হচ্ছে আউটপুটটা নিয়ে আসতে পারছি। ঠিক আছে। আর দেখো, যেটা আর্লি ফিউশন বলতেছে, ওইখানে আমি কি করতেছি, ওইখানে আমি ডেটা গুলাকে ফার্স্টে মার্জ করে দিচ্ছি, একদম র লেভেলের ডেটা গুলাকে মার্জ করতেছি, মার্জ করে দেন একটা সিঙ্গেল মডেলের মধ্যে ফেলাচ্ছি। আর লেট ফিউশন আমি কি করতেছি, লেট ফিউশনে হচ্ছে আমি ডেটা গুলাকে ডিফারেন্ট মডেল দিয়ে ট্রেন করে দেন মডেলের যে আউটপুট গুলো আছে সেই আউটপুট গুলাকে মার্জ করে সেইখান থেকে আমি একটা আউটপুট বের করতেছি। আমরা কি এই জায়গাটা সবাই বুঝতে পারছি, লেট ম্যাম, ফিউশন আর আর্লি এখানে ফিউশন? এখানে কি আর্টিফিশিয়াল কি মানে আমি যখন ফিচার দিব ইনপুট তখন হ্যাঁ, সেটাকে কম্বাইন করবে, আর লিড ফিউশনে যখন আউটপুটটা আসবে তখন সে কম্বাইন মার্জ করে এটা আমার আউটপুট দিবেই তো? এক্স্যাক্টলি এটাই করবে। আর তুমি যখন আসলে মডেল গুলো নিয়ে কাজ করবা, তখন তুমি দেখো মডেল অনেক লেয়ার থাকে। তো মডেলের ফার্স্ট লেয়ার থাকে হচ্ছে ইনপুট লেয়ার, তারপর হচ্ছে আরো কিছু ভেতরে হিডেন লেয়ার থাকে, আরো অনেক লেয়ার টেয়ার অ্যাড করে এসে ফাইনালি একটা আউটপুট লেয়ার অ্যাড করা যায়। তাহলে এই যে তুমি ইনপুট লেয়ারটাকে একটা পরবর্তী লেয়ারে পাস করতেছো, সাপোজ যদি আমি ইয়ার কথা বলি, টেক্সটের জন্য খুব পপুলার মডেল হচ্ছে আরএনএন, তুমি একটা আরএনএ পাস করতেছো। তারপর হচ্ছে ইমেজের জন্য অনেক পপুলার মডেল হচ্ছে সিএনএন, তুমি টেক্সট একটা সিএনএন এ পাস করতেছো। এখন তোমার আরএনএন লেয়ারটা আর সিএনএন লেয়ারটা যে আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটাকে তুমি মার্জ করে দেন আরেকটা লেয়ারের মধ্যে পাস করে তারপর হচ্ছে তুমি তোমার ফাইনাল আউটপুটটাকে জেনারেট করতেছো। এটা হচ্ছে মডেল এনসেম্বল, তুমি আরএনএন আর সিএনএন কে এনসেম্বল করতেছো, যেটাকে এখানে লেট ফিউশন বলা হচ্ছে। আর আরেকটা কি হতে পারে, তুমি একটা সিঙ্গেল সিএনএন মডেল ডিজাইন করছো, যেই সিএনএন মডেলের মধ্যে তুমি টেক্সট আর ইমেজকে একসাথে মার্জ করে পাঠিয়ে দিছো ওই সিএনএন মডেলটা থেকে, তারপরে আউটপুট জেনারেট হয়েছে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে হাইব্রিড ফিউশন। মানে তুমি হচ্ছে এখানে আর্লি ফিউশন ইউজ করতে পারো, লেট ফিউশন ইউজ করতে পারো, এটা আসলে সবচেয়ে বেশি ইউজ হয় বা পপুলার, রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা লাগে। দুইটা আসলে তুমি মিলা তোমার প্রবলেমটাকে ডিজাইন করতে পারো, ওটাকে আমরা কি বলতেছি, হাইব্রিড ফিউশন বলতেছি। আচ্ছা, এবার আসি, এবার হচ্ছে আমরা কি এই স্লাইডটা বুঝছি সবাই? জি ম্যাম। জি ওকে, ম্যাম। তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই। এরপর হচ্ছে যে তোমাদের ইন্ট্রোডাকশন স্লাইড, থিওরি টাইপের জিনিস, ওগুলো জাস্ট আমি একবার বলে যাই। আচ্ছা, এখন হচ্ছে রোল অফ ডেটা কালেকশন ইন ডেটা সায়েন্স। আমাদের যেহেতু কোর্সের ডেটা অ্যাকুইজিশন কিছুটা, এটা কিছুটা সিগন্যাল প্রসেসিং এর সাথে কানেক্টেড, বাট আমরা আসলে ওই এসপেক্টে যাব না। ডেটা অ্যাকুইজিশন এন্ড ভ্যালিডেশন কে একসাথে বললে ডেটা কালেকশন এবং ডেটাটাকে হচ্ছে ভ্যালিডেট করা, এই প্রসেসটাকেও বুঝায়। তো আমরা আসলে ওই মানে ধাঁচে আগাবো, যাতে তোমাদের জন্য ইজিয়ার হয় এবং আমরা আসলে একটা ভালো কিছু এই কোর্সে করতে পারি। আচ্ছা, সো ডেটা কালেকশন বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে আসলে আমরা ভেরিয়াস সোর্স থেকে ডেটা গুলাকে কালেক্ট করে নিয়ে আসতে পারি, যাতে এগুলাকে অ্যানালাইসিস করা যায়, এগুলাকে মডেলিং করা যায়, এবং মডেলিং করে কি করা যায়, ডিসিশন মেকিং করা যায়। ফর এক্সাম্পল, আহ এই যে আমরা ইউজ করতেছি, লাইক তোমার হচ্ছে নেটফ্লিক্স ইউজ করতেছি, ফেসবুক ইউজ করতেছি, তো এগুলো তুমি দেখবা যে তুমি আসলে যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, তোমাকে আসলে কন্টিনিউয়াসলি ফেসবুক কি ওই ধরনের ভিডিও সাজেস্ট করতেছে। তো এটা আসলে কিভাবে হচ্ছে, এই যে ফেসবুক ফার্স্টে তোমার ডেটা কালেক্ট করতেছে, তোমার হিস্ট্রি কালেক্ট করতেছে, এবং হিস্ট্রি কালেক্ট করার পরে কি করতেছে, এটাকে অ্যানালাইসিস করতেছে। যে তুমি কোন ধরনের ভিডিও বেশি দেখতেছো, কোন ধরনের ভিডিও কম দেখতেছো, কোন ধরনের ভিডিওটা তুমি একদম শেষ পর্যন্ত শেষ করতেছো, কোন ভিডিওটা তুমি হচ্ছে 1 সেকেন্ড দেখার পরে স্কিপ করতেছো, কোন ভিডিওটা তুমি হচ্ছে আসার পরেই ওই যে আমরা কেটে দেই না, তুমি কেটে দিচ্ছ, কোন ভিডিওটা তুমি লাইক করতেছো বা মাল্টিপল টাইমস দেখতেছো। তো এই সব ডেটা হচ্ছে ফেসবুক নেয়। নেওয়ার পরেও কি করে, ও অ্যানালাইসিস করে বের করে যে আসলে তোমাকে কোন ধরনের ভিডিও নেক্সট সাজেস্ট করলে তুমি সেই ভিডিওটা দেখবা এবং তুমি সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। So, এটা কি করলো, এটা হচ্ছে ফেসবুক মডেলিং করলো। আর যখন সে মডেলিং করবে তখন কি, তখন এখানে আসলে ডিসিশন মেকিং এর ব্যাপার আসবে। ডিসিশন মেকিংটা কি, যে আসলে একটা পার্টিকুলার ভিডিও কি তোমাকে শো করবে নাকি সেই ভিডিও তোমাকে শো করবে না, এখানে ডিসিশনের ব্যাপার আছে না। তাহলে এই যে ডেটা কালেক্ট করে, ডেটাটাকে অ্যানালাইসিস করে, মডেলিং করে একটা ডিসিশন মেক করলো, এবং সেই ডিসিশনের প্রেক্ষিতে ফেসবুক বা অন্য কোন একটা অ্যাপ কাজ করলো, এটাই কিন্তু আসলে
ডেটা কালেকশনের প্রসেসটা বা ডেটা অ্যাকুইজিশন বলতে পারি আমরা এটাকে, পুরোপুরি বলা যায় না বাট উই ক্যান সে ডেটা কালেকশন বা অ্যাকুইজিশন প্রসেস। সো এটা তো আসলে লাভ কি হয়েছে? লাভ হচ্ছে যে তুমি যে রিলস দেখতে বসছো, তুমি যখন দেখবা যে তুমি যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে বারবার বারবার রিলস আসতেছে, সাপোজ তুমি হচ্ছে ওই যে রেসিপি দেখতে, খাবারের রেসিপি দেখতে পছন্দ করো, তাহলে কি করবে, ফেসবুক তোমাকে হচ্ছে কন্টিনিউয়াসলি খাবারের রেসিপি পাঠাতে থাকবে। এবং তুমি যেটা প্ল্যান করে বসছিলে যে 5 মিনিট রিলস দেখবা, সেই তুমি দেখবা যে কখন যে আসলে 1 ঘন্টা পার হয়ে গেছে তুমি জানোই না। তো এখানে আসলে ফেসবুকের প্রফিট হচ্ছে। তো এইভাবে আসলে ডেটাকে ইউজ করে বা এআই কে ইউজ করে কি করা হয়, তোমার হচ্ছে বিজনেসে প্রফিট বা হচ্ছে আমাদের লাইফকে আরো সোজা করে দেওয়া হয়। এগুলোর পজিটিভ সাইডও আছে। সো এই প্রসেসকে আমরা হচ্ছে ডেটা কালেকশন বলতেছি। আর এটা অলরেডি বুঝতেই পারতেছি যে ডেটা সায়েন্সে এই জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি প্রপারলি ডেটা কালেক্ট করতে পারো, তুমি এটা থেকে যে ডিসিশন মেক করতে পারবা, সেই ডিসিশনটা আসলে তোমাকে অনেক হেল্প করবে তোমার ফার্দার বিজনেস গ্রো করার জন্য, তোমার লাইফ ইজিয়ার করার জন্য। আচ্ছা, আর ডেটা কালেকশন কি করবে, তোমার ডেটা সায়েন্সের যে ওয়ার্কফ্লোটা আছে, মানে যেখান থেকে তোমার ডেটা সায়েন্স স্টার্ট হয়, সেখানে কি র ডেটাটা আসলে এই ডেটা কালেকশনের মাধ্যমে তুমি পাবা। enables hypothesis testing, pattern discovery, predictive analysis, ওই সেম জিনিসই বলা হয়েছে। Support evidence-based decision making across domains like healthcare, finance and education. আচ্ছা, এভিডেন্স বেস বলতে হচ্ছে কি, যে রিয়েল লাইফ ডেটা গুলাকে নিয়ে আসতেছে, রিয়েল লাইফ ডেটা গুলাকে হচ্ছে অ্যানালাইসিস করে করে আরো মানে ইউজ কেস গুলাকে অ্যানালাইসিস করে করে হচ্ছে আরো নতুন ডিসিশন নেওয়া যাচ্ছে, এটাকে আসলে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং বলা হচ্ছে। আচ্ছা, কমন মেথড কি বলতেছে, একটা হচ্ছে সার্ভেস হইতে পারে, ইন্টারভিউজ হইতে পারে, সেন্সরস হইতে পারে, ওয়েব স্ক্র্যাপিং হইতে পারে, এপিআই হইতে পারে, লগস হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে কিভাবে আসলে এই জিনিসগুলো কাজ করে, এবং আমরা এই কোর্সে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোর থ্রুতে ডেটা কালেক্ট করবো এবার। কারণ আই থিঙ্ক তোমরা ফার্স্ট সেমিস্টারে এই জিনিসগুলো পড়ে আসছো, বাট এবার অ্যাকচুয়ালি তোমরা ল্যাবের থ্রুতে এই টেকনিক গুলোর মাধ্যমে ডেটা কালেক্ট করবা। ওকে, ইম্পর্টেন্স অফ ডেটা ইন ডেটা সায়েন্স, এটাকে আমার আবার এক্সপ্লেন করা লাগবে যে কেন আসলে ডেটা সায়েন্স ইম্পর্টেন্ট। প্রতিদিন তোমার কোটি কোটি ডেটা, ভলিউমে ডেটা জেনারেট হচ্ছে, এবং এই ডেটা গুলা থেকে আসলে ইউজফুল প্যাটার্ন নিয়ে আসতে পারলে কি হবে, আমাদের প্রত্যেকটা সেক্টরেই আমাদের সবকিছু অনেক সহজ হবে এবং বিজনেস অনেক ভালো গ্রো করবে। সো ডেটা আসলে ডেটা সায়েন্সের সবকিছু। ডেটা ছাড়া আহ এখন আসলে ডেটাই সব। ডেটার এক্সিস্টেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানুষের এক্সিস্টেন্স, ইন দ্য সাইবার ওয়ার্ল্ড, ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। আসলে তোমার এক্সিস্টেন্স কি, তোমার এক্সিস্টেন্স হচ্ছে তোমার ডেটা। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারে কি হতে পারে, পার্সোনালাইজড মেডিসিন, আউটব্রেক প্রেডিকশন। তো হেলথ কেয়ারের পার্সোনালাইজড মেডিসিন কি বলতেছে, এই যে তোমার প্যাটার্ন গুলা দেখে বা তোমার মেডিকেল হিস্ট্রি অ্যানালাইসিস করে তোমাকে যে হচ্ছে মানে তোমার পার্সোনালিটির উপর বেস করে যে তোমাকে মেডিসিন সাজেস্ট করতেছে, এটাকে বলতেছে পার্সোনালাইজড মেডিসিন। তারপর হচ্ছে আউটব্রেক প্রেডিকশন, তোমার হচ্ছে বিভিন্ন প্যাটার্ন, ডেটার বিভিন্ন প্যাটার্ন, যে কত বছর পর পর আউটব্রেক আসতেছে। তারপর হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় আউটব্রেক, কি আউটব্রেক বোঝাচ্ছে যে করোনা মহামারী ছিল না, এই টাইপের। তো এইগুলা তোমার আসলে মানুষের তথ্য অ্যানালাইসিস এর মাধ্যমে আহ অনেক কিছু প্রেডিক্ট করা যায়, যে আউটব্রেকটা কত দূর ছড়াবে, তারপরে প্রিভিয়াস আউটব্রেক আসলে কত দূর ছড়াইছিল। তো এগুলো হচ্ছে হেলথ কেয়ারে আসলে ইফেক্ট ফেলে। তারপর ফিনান্সে হচ্ছে ফ্রড ডিটেকশন, ক্রেডিট স্কোরিং। এই যে তুমি মাঝে মাঝে ট্রানজাকশন করতে গেলে তোমাকে যে ব্যাংক ক্লোজ করে দেয়। তারপর হচ্ছে আহ তোমার মাঝে মাঝে দেখবা যে ব্যাংকের যে অ্যাপ গুলা থাকে ওখানে তোমাকে ব্লক করে দেয়। এগুলো আসলে কে করে? এগুলো কি কেউ পার্সোনালি বসে বসে করে? এগুলো কিন্তু এআই করে। তাহলে এআই কিভাবে করে? এআই হচ্ছে ওই যে সে আগের কেস গুলা ইয়া করে, আহ আহ, আগের কেস গুলা রিড করে দেখে যে যার কার্ডের লিমিট 2 লাখ টাকা, সে যখন 3 লাখ টাকার একটা ট্রানজেকশন করতে চায়, তার মানে সে ফ্রড হইতে পারে, মানে সে কার্ডের লিমিট জানে না। তারপরে তোমার হচ্ছে রিসেন্টলি আমি একটা ইবিএল এর ট্রানজেকশন করার সময় দেখলাম যে ইবিএল থেকে আমাকে কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে যে যদি আমি এই ট্রানজেকশনটা করে থাকি তাহলে যাতে আমি ওয়ান প্রেস করি। তো এইসব জায়গায় হচ্ছে ফ্রড ডিটেকশনে ফিনান্সে আমাদের হেল্প করে ডেটা। তারপর হচ্ছে ক্রেডিট স্কোরিং,
ক্রেডিট স্কোরিং হচ্ছে যে আমার কোন কাস্টমার আসলে কতটা অ্যাক্টিভলি ক্রেডিট কার্ড ইউজ করতেছে, তাকে কতটুকু বেনিফিট দেওয়া যায়, আবার যে ইউজ করতেছে না তার বেনিফিট কমায় দেওয়া, এই জিনিসগুলোর মধ্যে ইউজ হয়। রিটেইলে হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন, ই কমার্স তো পুরাটাই হচ্ছে এখন এআই বেসড হয়ে গেছে। ইনভেন্টরি অপটিমাইজেশন, আমার চাহিদা কয়টা আছে, আমি কয়টা হচ্ছে প্রোডাক্ট ওয়্যার হাউস আগে থেকে কিনে রাখবো, সেই প্রোডাক্টটা আসলে কোন সিজনে কতটুকু আমার লাগবে, এগুলো মানে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা তো আসলে বা অপটিমাইজেশনটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ সাপোজ একটা পার্টিকুলার টাইমে তোমার হচ্ছে আহ কোন একটা জিনিসের অনেক বেড়ে গেছে, ডিমান্ড অনেক বেড়ে গেছে, তো তোমাকে মেক শিওর করতে হবে যে যখন আমার প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন আমাকে অবশ্যই প্রোডাক্ট যেই পরিমাণ দরকার হচ্ছে সেই পরিমাণ অ্যাভেলেবেল করা লাগবে। আবার আমি একটা অফ সিজনে এতগুলো প্রোডাক্ট একসাথে কিনে বসে থাকতে পারি না। মনে করো যে এই যে সামনে পূজা আসতেছে, তাহলে পূজায় কি হবে? আহ পূজায় হচ্ছে ড্রেসের চাহিদা বাড়বে। সো তখন যদি একটা পার্টিকুলার মানে জামা কাপড়ের দোকান, তো তারা যদি হচ্ছে চাহিদা মতো ড্রেস দিতে না পারে, এটা তাদের জন্য লস। এবং ওরা যদি হচ্ছে চাহিদা অনুযায়ী আগে থেকে মজুদ রাখতে পারে এবং সবগুলা বিক্রি করতে পারে, এটা কিন্তু ওদের জন্য একটা লাভজনক ব্যবসা। এখন পূজা শেষ হয়ে গেল, মনে করো যে অক্টোবরের 10 তারিখ। এখন 10 তারিখে কি হবে, তার হচ্ছে ইয়ার চাহিদাটা আবার কমে যাবে, তার মানে কি তখন তাকে কম ড্রেস মজুদ করতে হবে। তার মানে হচ্ছে ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট দেওয়া, আবার যখন চাহিদা কম তখন প্রোডাক্টের মজুদ কমায় দেওয়া, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিটেইলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এআই এখন অনেক হেল্প করে, ডেটা অ্যানালাইসিস এগুলো অনেক হেল্পফুল, এবং এগুলোকে আরো অনেক অ্যাডভান্স করে তুলছে। তারপর হচ্ছে পাবলিক সেক্টর, আহ আরবান প্ল্যানিং ইভলিউশন, পলিসি ইভলিউশন, এগুলোর মধ্যে কি ডেটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, এবার আসি ডেটা কালেকশনের চ্যালেঞ্জে। ফার্স্টে হচ্ছে কোয়ালিটি। আমার যদি আসলে ইনকমপ্লিট, ইনকনসিস্টেন্ট, নয়েজি ডেটা থাকে তাহলে কি হবে, আমার আসলে অ্যানালাইসিসে প্রবলেম হবে। ঠিক আছে? এবং তুমি দেখবা যে যেই ডেটার মধ্যে প্যাটার্ন নাই সে ডেটা কখনো তোমাকে ভালো প্রেডিকশন দিবে না। ডেটার মধ্যে অবশ্যই প্যাটার্ন থাকা লাগবে। এবং ডেটার মধ্যে যে ক্লাসগুলো থাকবে, সাপোজ তুমি হচ্ছে 3টা বা 4টা ক্লাস নিয়ে কাজ করতেছো। সাপোজ মনে করো যে, কি এক্সাম্পল দেওয়া যায়, উম, তুমি সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছো পার্টিকুলার একটা টপিকের উপরে, তাহলে কি হবে, পজিটিভ সেন্টিমেন্ট হবে, নেগেটিভ সেন্টিমেন্ট হবে, আর হচ্ছে তোমার নিউট্রাল সেন্টিমেন্ট হবে। তাহলে এই 3টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে কি হওয়া লাগবে, পর্যাপ্ত পরিমাণ ডেটা অবজারভেশন থাকা লাগবে। এখন এমন হইলো যে নেগেটিভ ক্লাসের আহ ডেটা আছে হচ্ছে 2টা, আর পজিটিভ ক্লাসে ডেটা আছে হচ্ছে 1000টা। মডেল কি কোনো প্যাটার্ন বের করতে পারবে? মডেল কোনো প্যাটার্ন বের করতে পারবে না। তার মানে কি ডেটা আসলে ব্যালেন্সড হওয়া, তারপরে কমপ্লিট হওয়া, কনসিস্টেন্ট হওয়া, নয়েজ কম থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। নাহলে তুমি আসলে এই ডেটা কাজে লাগাইতে পারবা না। ডেটা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই সেই ডেটার মধ্যে কি থাকা লাগবে, একটা প্যাটার্ন থাকা লাগবে, সেটা কমপ্লিট হওয়া লাগবে, এবং রিয়েল লাইফ ডেটা থাকা লাগবে। নাইলে সেই ডেটার আসলে কোনো ভ্যালু নাই। আচ্ছা, শুধুমাত্র নোবেল ডেটা দিয়ে পেপার অ্যাকসেপ্ট করা দেওয়া যায়, কারণ নোবেল ডেটার অনেক ভ্যালু। আচ্ছা, integration complexity, merging data from diverse sources and formats is technically demanding. তুমি এই যে বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করতেছো, তারপরে হচ্ছে বিভিন্ন ফরম্যাটে ডেটা কালেক্ট করতেছো, তো এগুলাকে একসাথে এনে মার্জ করে রাখা, এটাও কি অনেক টাফ একটা জব। মানে কি ইন্টিগ্রেশন করে রাখা, আগে যে ডেটা ছিল সেই ডেটাটাকে প্রিজার্ভ করে নতুন ডেটা অ্যাড করা, এটা আসলে অনেক আহ একটা জব, কমপ্লেক্স একটা জব। এবার আসি প্রাইভেসি অ্যান্ড কমপ্লায়েন্স। লিগাল অ্যান্ড এথিক্যাল ইস্যুস মাস্ট বি অ্যাড্রেসড। জিডিপিআর, জেনারেল ডেটা প্রাইভেসি রেগুলেশন, সিসিপি এর ফুল ফর্মটা মনে নাই। আচ্ছা, এখন প্রাইভেসিটা খুব ইম্পর্টেন্ট ডেটার ক্ষেত্রে। তুমি সাপোজ সোশ্যাল মিডিয়ার টেক্সট নিয়ে কাজ করতেছো, তুমি 100টা, তোমার ফেসবুক থেকে 100টা সোশ্যাল মিডিয়ার টেক্সট নিয়ে আসলা, তোমার এই ডেটা কিন্তু অবশ্যই ইলিগাল। কেন ইলিগাল? কারণ যে তোমার যে ফ্রেন্ড
অনলি ফ্রেন্ডস করে স্ট্যাটাস দিছে, তোমার কোনো রাইট নাই ওর ডেটা নিয়ে এসে পাবলিকলি কাজ করার। ঠিক আছে? সো এই যে আমরা তো ডেটা কালেক্ট করতেছি, ডেটা ডেটা করতেছি, এখানে আসলে প্রাইভেসি এবং আমি আসলে কতটুকু লিগালি ডেটাটা কালেক্ট করতেছি, যার ইনফরমেশনটা ইউজ করতেছি তার পারমিশন আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, তুমি একটা পেশেন্টের মেডিকেল রেকর্ড নিয়ে তুমি ডেটা বানাচ্ছো। এখন এটা তো ওই পেশেন্টের একটা পারমিশনের ব্যাপার, তাই না, যে সে তার ডেটা শেয়ার করবে কি করবে না। তুমি কিন্তু তার পারমিশন ছাড়া এটা ইউজ করতে পারো না। তুমি যদি তার পারমিশন ছাড়া এটা ইউজ করো তাহলে এটা অবশ্যই ইলিগাল হবে এবং সে যেন তোমার এগেইনস্ট অ্যাকশন নিতে পারবে। এগেইন, এই যে ফেসবুক, তারপর হচ্ছে গুগল, এরা কিন্তু আনঅথরাইজড ভাবে মাঝে মাঝে আমাদের ডেটা কালেক্ট করে, তো ওইখানে কিন্তু আমাদের নিজেদের প্রাইভেসিও নষ্ট হয়। ওই যে মাঝে মাঝে আমরা নিউজ পাই না, ফেসবুকে পোস্ট দেখি না, যে ডেটা ব্রিচ হয়, গুগলের ডেটা ব্রিচ হয়, আমাদের জিমেইল টিমেল গুলা। তো যেটা যখন তুমি আসলে কালেক্ট করবা, ডেটা কালেকশন নিয়ে তুমি কাজ করবা, তখন আসলে প্রাইভেসি এন্ড কমপ্লায়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আমি আসলে কার ডাটা ইউজ করতেছি এবং তার এখানে প্রাইভেসি মেনটেন হচ্ছে কিনা, বা তার ফার্দার কোনো সমস্যা হচ্ছে কিনা আমার ডেটা কালেকশনের জন্য, এগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। বায়াস ইন কালেকশন, পোর সার্ভে ডিজাইন, স্যাম্পলিং ক্যান স্কিউ দ্য রেজাল্ট। এটা ওই যে বলছিলাম না, ডেটা যে নেগেটিভ যদি 2টা হয়, পজিটিভ যদি 1000টা হয়, তাহলে কি তোমার ডেটা বায়াস হয়ে গেল না? তো এই যে পোর সার্ভে ডিজাইন, তোমাকে আসলে সার্ভেটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে তুমি ডিফারেন্ট টাইপস অফ মানুষের কাছ থেকে অবজারভেশন টানতে পারো এবং তোমার ডেটাটা যাতে আসলে ব্যালেন্সড হয়। যেমন আমি যদি বলি যে আমি হচ্ছে আহ অ্যাংজাইটি নিয়ে কাজ করব, এখন আমি বললাম যে আমি সব ধরনের মানুষের মধ্যে অ্যাংজাইটিটা কিভাবে কাজ করে এটা দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি ফার্স্টে যাব হচ্ছে যারা আমাদের সমাজে খুব আপার লেভেলে থাকে, তারপরে যাব হচ্ছে যারা একটু মিডল ক্লাস লেভেলে থাকে, তারপরে যাব যারা হচ্ছে একেবারে খুব মানে যাদের লাইফ স্টাইলটা খুবই কি বলবো খারাপ, এমন মানুষের কাছে যাব। তাইলে একটা ডাইভার্সিটি আসবে আমার ডেটার মধ্যে, এবং আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আসলে আমি সব জায়গা থেকে এনাফ পরিমাণ ডেটা কালেক্ট করে নিয়ে আসছি। এমন করলে হবে না যে আমি একটা সাপোজ মানে আমি একটা ক্লাসের জন্য হচ্ছে অনেক বেশি ডেটা কালেক্ট করে ফেলছি, আর একটা ডেটার জন্য ক্লাসের জন্য হচ্ছে একদম অল্প কিছু ডেটা কালেক্ট করে নিয়ে আসছি। তো তারপর আমি এভাবে চিন্তা করব যে আমি সাপোজ একটা ভার্সিটির সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজ করতেছি, তাইলে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে টিচার্সদের কাছ থেকে আমি যে পরিমাণ ডেটা আনবো, আমাকে স্টুডেন্টদের কাছ থেকেও সেই পরিমাণ ডেটা কালেক্ট করতে হবে, ভার্সিটি যে এমপ্লয়িরা আছে তাদের কাছ থেকেও সেম পরিমাণ ডেটা কালেক্ট করতে হবে, তারপর আমাদের যে আউটসোর্সিং এর লোকরা আছে, যে ক্লিনাররা আছে, তাদের কাছ থেকে সেম পরিমাণ ডেটা কালেক্ট করতে হবে, গার্ডিয়ানদের কাছ থেকে সেম পরিমাণ ডেটা কালেক্ট করতে হবে। তো মেক শিওর করতে হবে যে মানে যেটা যাতে বায়াস না হয়ে যায় কোন দিকে। লো রেসপন্স রেট, স্পেশালি ইন হিউম্যান ক্রিয়েটেড ডেটা কালেকশন লাইক সার্ভিস। সার্ভে দেখবা দিয়ে বসে আছো, কেউ রেসপন্স করে না, এটা তো মানে খুব কমন প্রবলেম। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর হচ্ছে টেকনিক্যাল লিমিটেশন, সিস্টেম ক্র্যাশেস, কানেক্টিভিটি ইস্যু, টুল ফেলিয়ার্স, তুমি যেই টুল নিয়ে অলরেডি 1000 ডেটা কালেক্ট করছো এটা সামহাও কোনো কারণে ফেল করলো। তো এই ধরনের ইস্যু আসলে হইতেই পারে, টেকনিক্যাল প্রবলেম যেগুলো। তোমরা কি আসো? জি Yes, ম্যাম। ma'am. জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ইন্টিগ্রেশন জি ম্যাম। কমপ্লেক্সিটিটা যদি আসি একটু ম্যাম। বলতেন। আচ্ছা, ডেটা ইন্টিগ্রেশন কমপ্লেক্স যেটা একজন বলছে শুনছি, আরেকটা কি? আরেকটা ম্যাম, বায়াস আরেকটা বায়াস কালেকশনের ক্ষেত্রে ধরেন আমার নেগেটিভ রিভিউ বেশি আসলো, সেক্ষেত্রে তো এটা মানে ন্যাচারাল না, মানে একটা ক্ষেত্রে তো আমার বায়াসনেস মানে একটা নেগেটিভ আসতে পারে বেশি বা পজিটিভ বেশি আসতে পারে, সেক্ষেত্রে এটা কেন বায়াসনেস হবে? তাহলে তোমাকে তখন আসলে আহ এমন মানুষ এমন খুঁজে বের করতে হবে যারা আসলে এটা নিয়ে পজিটিভ কথা বলতে পারে। আর তোমার যদি ডেটা বায়াস হয়ে যায় তখন তোমার মডেলও বায়াস হয়ে যাবে, তখন তুমি আসলে কাজ করতে পারবে না। কারণ তুমি আসলে একটা কমপ্লিট ডেটা কালেক্ট করতেছো, তোমরা তো স্যাম্পলিং টেকনিক করছো, রাইট? তো সেখানে আসলে কি হবে, প্রত্যেকটা ক্লাসের জন্য যদি হচ্ছে তুমি যদি ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট পরিমাণ মানে অ্যানালাইসিস না করো, ডিফারেন্ট পরিমাণ ইয়া না আনতে পারো, অবজারভেশন না আনতে পারো, তাহলে আসলে এটা একটা কমপ্লিট ডেটা সেট হবে না। তাহলে তুমি যেটা বললা যে মনে করো যে পার্টিকুলার একটা টপিকে তোমার নেগেটিভ রিভিউ বেশি আছে, তাহলে এখানে তো সে অ্যানালাইসিস দরকার নাই, সবাই তুমি বলে দিতে পারো যেটা আসলে সবকিছুই নেগেটিভ, এখানে পজিটিভ কিছু নাই। যখন এখানে ডাইভার্সিটি আসবে তখন তো তুমি এখানে অ্যানালাইসিসের সুযোগ পাবা। আচ্ছা, আর হচ্ছে জি ম্যাম। ইন্টিগ্রেশন কমপ্লেক্সিটি। ইন্টিগ্রেশন কমপ্লেক্সিটিটা হচ্ছে যে সাপোজ তোমার ডেটা আছে, অলরেডি তোমার কালেক্টেড ডেটা আছে একটা সোর্স থেকে এবং এটা খুব ভালো ডেটা, এখন তোমার মনে হয় না আমি ডেটাটা আসলে আরো বাড়াবো,
তাহলে এই যে তুমি নতুন সোর্স থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে ডেটা আনতেছো, হ্যাঁ, এই ডেটাগুলাকে ইন্টিগ্রেট করা, এই ডেটাগুলাকে হচ্ছে একসাথে নিয়ে আসা, মানে আগে ডেটার যে ফরম্যাটটা ছিল ওইটাকে প্রিজার্ভ করে নতুন ডেটা অ্যাড করা, এই জিনিসটা অনেক চ্যালেঞ্জিং এবং এটাতে অনেক প্রবলেম হতে পারে। সেই জন্যই বলা হয়েছে যে ইন্টিগ্রেশন কমপ্লেক্সিটি, মানে কি, মার্জিং নিউ ডেটা উইথ ওল্ডার ডেটা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই ডেটা কালেকশন করতে গেলে আই থিঙ্ক এগুলো সবগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখবা, বাট একটা বা দুইটা টিম ছাড়া বাকিদের কিন্তু কোনো ইয়া নাই, রেসপন্স নাই। আচ্ছা, এবার কিছু ডেটার এক্সাম্পল দেই এবং ডেটাগুলো হচ্ছে কোন কোন সেক্টরে ইউজ হয় সেটা নিয়ে একটু কথা বলি। যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে কি ইউজ হয়? টেক্সট ক্লাসিফিকেশন। বিভিন্ন ধরনের টেক্সট ক্লাসিফিকেশন আছে, যেমন ওই যে স্প্যাম ইমেইল, তারপর হচ্ছে নট স্প্যাম ইমেইল, ওইখানে আমরা টেক্সট ক্লাসিফিকেশন ইউজ করতে পারি, তখন আমাদের ডেটা লাগে। সেন্টিমেন্ট অ্যানালাইসিসও হচ্ছে এক ধরনের টেক্সট ক্লাসিফিকেশন, পজিটিভ নেগেটিভ আর নিউট্রাল সেন্টিমেন্ট থাকে সেখানে ক্লাস হিসেবে, এবং এটা খুব পপুলার একটা মানে রিসার্চ প্রবলেম বলা যায়। তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিং। কোয়েশ্চেন অ্যান্সারিং যে হচ্ছে চ্যাট জিপিটি, এখানে তো কোয়েশ্চেন অ্যান্সারিং এর একটা বিশাল লেভেলের কন্ট্রিবিউশন আছে, তুমি কোয়েশ্চেন করতেছো ও অ্যান্সার দিচ্ছে। তারপর হচ্ছে এনটিটি রিকগনিশন। এনটিটি রিকগনিশনটা কি? একটা সেন্টেন্সের মধ্যে পার্টিকুলার কি কি এন্টিটি আছে ওই এন্টিটি গুলাকে রিকগনাইজ করা। যেমন আমি যদি বলি আম ফাহিম গোস টু স্কুল, তো এখানে কি হবে, এই যে ফাহিম যে নামটা, এই নামটা কি, এই নামটা হচ্ছে একটা নেম এন্টিটি, বা আমি যদি পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করি তাহলে এটা কি, এটা একটা নাউন। তো এই যে এন্টিটি হিসেবে একটা ডেটাকে আইডেন্টিফাই করা, এটাও কাইন্ড অফ টেক্সট ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে, এন্টিটি রিকগনিশন প্রবলেম। এবার আসি কম্পিউটার ভিশনে কি কি সেক্টর আমাদের ডেটা গুলা লাগে বা এখানে কি কি ধরনের প্রবলেম হয়। যেমন হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন, ডিজিজ ডিটেকশন, খুবই পপুলার একটা মানে রিসার্চ প্রবলেম, যে আহ, তোমার ওই যে যেমন ছিল কোভিড-19 এর যে এক্স রে, ওই এক্স রের ছবি দেখে ডিটেক্ট করা যে পার্টিকুলার পেশেন্টের কোভিড-19 আছে নাকি নাই। তো এই ধরনের একটা ক্লাস হচ্ছে কোভিড-19 আছে, একটা হচ্ছে কোভিড-19 নাই। তো এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে ইমেজ সেগমেন্টেশন, ইমেজের মধ্যে সেগমেন্টেশন অ্যাপ্লাই করে ইমেজের যে অবজেক্ট গুলো সেগুলোকে সেগমেন্ট করা, যে এই এই সেগমেন্টটা হচ্ছে আমার মেইন অবজেক্ট হিউম্যান, এই সেগমেন্ট গুলো হচ্ছে আমার এনভায়রনমেন্ট, ওরকম ইমেজ ইমেজ সেগমেন্টেশন। ইমেজ জেনারেশন, মানে অ্যাকচুয়ালি ইমেজ ম্যাম জেনারেট করা। হ্যাঁ বলো। ম্যাম ইমেজ সেগমেন্টেশনটা একটু বলেন প্লিজ। আচ্ছা, ইমেজ সেগমেন্টেশন, তোমার ইমেজের মধ্যে অনেক অবজেক্ট থাকে না, তো এই অবজেক্ট গুলার যে বর্ডার লাইনটা থাকে ওই বর্ডার লাইন গুলাকে আইডেন্টিফাই করে করে ইমেজ সেগমেন্ট করা। ফর এক্সাম্পল, আমার কাছে একটা আহ মনে করো তোমাদের ভার্সিটির একটা ছবি আছে, তাইলে এই ভার্সিটির হচ্ছে একাডেমিকের সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গা থেকে একটা ভার্সিটির ছবি আছে। এখন আমি যদি এটাকে সেগমেন্ট করতে চাই, তাহলে একটা সেগমেন্ট কি হবে, ভার্সিটির গেটটা, এই পাশে সেগমেন্টে কি হবে, একটা বারান্দা থাকবে। তাহলে এই যে অবজেক্ট গুলার বর্ডারটাকে আইডেন্টিফাই করে ইমেজটাকে সেগমেন্ট করা, সেগমেন্টের মাধ্যমে অবজেক্ট গুলাকে ডিটেক্ট করা, এটা কি বলতেছি, ইমেজ সেগমেন্টেশন। আচ্ছা। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম এখানে অবজেক্ট বলতে কি মানে বারান্দা এগুলো বোঝাচ্ছেন? হ্যাঁ, হিউম্যান হইতে পারে, কুকুর, বিড়াল, তারপর হচ্ছে বুঝতে মানুষ, পারছি। এগুলো হচ্ছে অবজেক্ট বুঝছি। হতে পারে। ইমেজ জেনারেশন, এই যে আমরা চ্যাট জিপিটি কে বলি অমুক ইমেজ বানায় দাও, মাঝখানে ওই যে কি যেন একটা খুব ভাইরাল হলো না, ওই যে কার্টুন মিড কার্টুন জার্নি এআই, মিড জার্নি এআই। মিড জার্নি এআই, তাহলে ম্যাম ঘিবলি ঘিবলি হ্যাঁ গিভলি গিভলি ওকে, এক্স্যাক্টলি, তো হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে ইমেজ জেনারেশনের কাজ। ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিও ক্লাসিফিকেশন, সিমিলারলি হচ্ছে ভিডিও ক্লাসিফিকেশনের কাজও হয়। ম্যাম এবার হচ্ছে হ্যাঁ বলো। ম্যাম কম্পিউটার ভিশন কি হয়েছে ইমোশন রিকগনাইজেশনের কাজটা করে? যেমন আমি ধরেন কালকে একটা ভিডিও দেখছি, এখানে একজন ইয়ে বানাইছে, মডেল বানাইছে, যেখানে তার ফেস ধরলে সে হাসি না মানে রাগ না কান্না মানে এগুলো দেখা, ইভেন আচ্ছা, এজ পর্যন্ত হচ্ছে এখন ইয়ে করে তুমি দিচ্ছে। যদি বলো যে ইমোশন রিকগনিশন, আমি তো ভয়েসের ইমোশন রিকগনিশন করতে পারি। কম্পিউটার ভিশন হচ্ছে যেটা ছবি আর ভিডিও নিয়ে কাজ করে, ও ওগুলোকে কম্পিউটার ঠিক আছে, ভিশন। ন্যাচারাল ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে যেখানে তুমি টেক্সট আর অডিও নিয়ে কাজ করো। কেন, অডিও তো হচ্ছে আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে, এনএলপি।
আচ্ছা, এবার হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার হচ্ছে অনেক পপুলার একটা মানে সেক্টর, যেখানে এআই এর ইউজ অনেক বেশি কাজ হয়। তো সেখানে হচ্ছে অ্যাংজাইটি ডিটেকশন, মানুষের ওই যে বিভিন্ন হ্যাবিটের ডেটা কালেকশনের মাধ্যমে ডিটেক্ট করা যায় সে কি অ্যাংজাইটিতে আছে কি নাই ওইটা। ডায়াবেটিক প্রেডিকশন, মানুষের যে ব্লাড সুগার, তারপর আরো অনেক রেগুলার হ্যাবিটের ডেটা নেওয়ার মাধ্যমে তার পেশেন্টের ডায়াবেটিক আছে কি আছে না এটা প্রেডিক্ট করা। ব্রেন টিউমার ডিটেকশন, ওই যে এমআরআই এর ইমেজ নিয়ে দেন হচ্ছে ডিটেক্ট করা যে ব্রেন টিউমার আছে কি নাই। তারপর হচ্ছে ডিজিজ ডিটেকশন যে কোনো ধরনের। তোমার হচ্ছে এটাও মানে কাইন্ড অফ ইমেজ প্রসেসিং এর মধ্যেই পড়ে, ওই কম্পিউটার ভিশনের কাজের মধ্যেই পড়ে। আচ্ছা, এবার আসি আমাদের মেইন এই কোর্স যেটা ডেটা অ্যাকুইজিশন। ডেটা অ্যাকুইজিশন আসলে কি? ডেটা অ্যাকুইজিশন, দিস ইজ দ্য ইনিশিয়াল ফেজ অফ গেদারিং ডেটা ফ্রম ইটস সোর্স। তুমি যখন একটা সোর্স থেকে ডেটাটাকে অ্যাকিউজ করে নিয়ে আসতেছো, কালেক্ট করে নিয়ে আসতেছো, এটাকে আমরা কি বলতেছি? ডেটা অ্যাকুইজিশন। আচ্ছা, এটা এখানে হচ্ছে ডেটা অ্যাকুইজিশনের কিছু প্রসেস লেখা আছে। প্রসেসটা কি বলতেছে? আইডেন্টিফাইং দ্য ডেটা সোর্স, মানে তুমি যেই সোর্স থেকে ডেটাটা কালেক্ট করবা সেই সোর্সটাকে ফার্স্টে আইডেন্টিফাই করা। ফর এক্সাম্পল, তুমি কোনো সেন্সর থেকে ডেটা নিতে পারো, তুমি কোনো সেন্সর থেকে প্রতিদিনের টেম্পারেচার কালেক্ট করতে পারো, তুমি কোনো ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে পারো। ফর এক্সাম্পল, যখন আমরা ওয়েব স্ক্র্যাপ করি, সেই ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে কি এটা একটা ডেটাবেস থেকে আমরা ডেটা কালেক্ট করে নিয়ে আসি। তারপর হচ্ছে তোমার যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তুমি ডেটা কালেক্ট করতে পারো ইমেজ ডাউনলোড করে। তো এই যে ফার্স্টে তোমার কি করা লাগবে? তোমার সোর্সটা আইডেন্টিফাই করা লাগবে যে কোন সোর্স থেকে তুমি ডেটা কালেক্ট করবা। এরপর হচ্ছে ডেটা কালেকশন। তুমি এখন সোর্স নিয়ে বা সোর্স আইডেন্টিফাই করে ফেললা, এবার তুমি হচ্ছে র ডেটাটা সোর্স থেকে নিয়ে আসবা। সেটা তুমি ম্যানুয়ালি নিতে পারো, অটোমেটেড ভাবে নিতে পারো, তুমি ওয়েব স্ক্র্যাপিং করতে পারো। সেখানে তুমি হচ্ছে কিছু কোড লিখে দিলে অটোমেটিক্যালি ওই ওয়েব থেকে হচ্ছে স্ক্র্যাপিং এর মাধ্যমে টেক্সট গুলো চলে আসবে। তুমি চাইলে ম্যানুয়ালি একটা একটা করে টেক্সট কপি করে ওয়ার ইয়াতে পেস্ট করে রাখতে পারো। আচ্ছা, এবার হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। তুমি ডেটা কালেক্ট করে নিয়ে আসলে, এবার তোমার র ডেটা নিয়ে তুমি যে সবসময় কাজ করতে পারবা তা না, বা র ডেটা যে সবসময় তোমাকে আসলে মন মতো প্রেডিকশন দিবে ব্যাপারটা এরকম না। তো তখন তুমি ডেটা প্রি প্রসেসিং করবা। তুমি ঠিক তুমি চাইলে ডেটাটাকে প্রি প্রসেস করে হচ্ছে রাখতে পারো, আবার চাইলে র ডেটাও রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ডেটা স্টোরেজ। তোমার যখন ডেটা প্রি প্রসেস করা ডান, ডেটা ইয়া করে, এখন তুমি ডেটাটাকে আসলে স্টোর করবা। এখন তুমি কিভাবে স্টোর করবা, কোন ফরম্যাটে স্টোর করবা? এটা তুমি ডেটা বেজে রাখতে পারো, ডেটা ওয়্যার হাউসে রাখতে পারো, কোনো ক্লাউড সিস্টেমে তুমি হচ্ছে স্টোর করে রাখতে পারো। তাহলে এরপর তোমার হচ্ছে ডেটা স্টোরেজের কাজ করা লাগবে। তাহলে ফার্স্ট হচ্ছে ডেটা সোর্স আইডেন্টিফাই করা, ডেটা কালেক্ট করা, প্রি প্রসেস করা, দেন হচ্ছে স্টোর করা। ওকে, এবার হচ্ছে ডেটা ভ্যালিডেশন, আমাদের কোর্সের যেটা নাম। এটা হচ্ছে আরো ক্রিটিক্যাল একটা প্রসেস টু ভেরিফাই দ্য অ্যাকুরেসি এন্ড কোয়ালিটি অফ ডেটা। মানে তুমি যেটা কালেক্ট করে নিয়ে আসলা, এটা আসলে কতটুকু অ্যাকুরেট, এটার কোয়ালিটি কি। ওই যে একটু আগে বললাম না যে যদি আমার নেগেটিভ কমেন্ট বেশি আসে, পজিটিভ কমেন্ট না আসে, তাহলে অবশ্যই এটার কোয়ালিটি ভালো না। এই ডেটাটা আসলে কোয়ালিটি ফুল কিনা, আদৌ কি এটা আসলে কাজ করবে কিনা, বা এখানে কোনো প্যাটার্ন আছে কিনা যে এই প্যাটার্নটা আমাদেরকে ফার্দার হেল্প করবে। এগুলো অ্যানালাইসিস করে হচ্ছে তোমার ডেটা ভ্যালিডেশন। পারপাসটা কি? টু এনশিওর দ্য অ্যাকিউরেসি, কমপ্লিটনেস এন্ড কোয়ালিটি অফ দ্য ডেটা বিফোর ইটস ইউজড ফর অ্যানালাইসিস অর আদার প্রসেস। মানে তুমি এই ডেটার উপর মানে বেস করে তুমি অনেক বড় একটা সিস্টেম বানায় ফেলা, কিন্তু পরে তুমি দেখলে এটার মধ্যে আসলে কি, এটার মধ্যে কোনো প্যাটার্নই নাই, তাহলে কি তোমার পুরা সিস্টেমটাই ওয়েস্ট না? তো ওই জায়গাতেই হচ্ছে ডেটা ভ্যালিডেশনটা লাগে। তুমি আগে ডেটাটাকে ভ্যালিড করবা যে না আসলে এটার মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা, বা এটা নিয়ে কাজ করা যাবে কিনা। আচ্ছা, তো এখানে আমি আসলে কি কি চেক করব? একে হচ্ছে অ্যাকুরেসি, কনফার্মিং দ্য ডেটা ইজ কারেক্ট এন্ড ফ্রি ফ্রম ইরর, কোনো ইরর নাই এবং যেটা কারেক্ট। কমপ্লিটনেস, যেটা আসলে কমপ্লিট কিনা, এমন কিছু মিসিং কিনা যেটা মানে যেটা ছাড়া আসলে কাজ করা যাবে না। যেমন মনে করো যে অ্যাংজাইটি প্রেডিকশন, এখন তুমি অ্যাংজাইটি প্রেডিকশনের জন্য সার্ভে করলা, সার্ভের মধ্যে খালি মানে যার ডেটা কালেক্ট করতেছো তার নাম, কোথায় থাকে, সে কোন ভার্সিটিতে যায়, সে কি ম্যারিড, তার কটা ছেলে মেয়ে আছে, তার বাসায় কে কে থাকে, এতটুকু কালেক্ট করে তুমি নিয়ে আসলা, তাহলে তুমি কি এখান থেকে অ্যাংজাইটি বের করতে পারবা? একটা মানুষের নাম ঠিকানা থেকে কি আসলে অ্যাংজাইটি বের করা যায়? না, তোমাকে এখানে কালেক্ট করতে হবে যে সে
মানুষের সাথে যখন বিহেভ করে তখন তার আচরণ কি থাকে, সে একটা থাকলে কি করে, সে লেজার টাইমে কি করে, তার লাইফে লেজার টাইম কতক্ষণ আছে। তুমি যখন এই ধরনের ডেটা নিয়ে আসবে তখন আসলে একটা মানুষের অ্যাংজাইটিটা প্রেডিক্ট করা পসিবল হবে। আচ্ছা, এবার হচ্ছে কনসিস্টেন্সি, চেকিং ফর লজিক্যাল ইউনিফর্মিটি অ্যাক্রস দ্য ডেটাবেস সাচ অ্যাজ কনসিস্টেন্ট ডেটা টাইপস অ্যান্ড ফরম্যাট। এরপর তোমার দেখা লাগবে যে ডেটাটা আসলে কনসিস্টেন্ট কিনা। এখন তুমি কি করলা, একজনের নাম নিয়ে আসলা, ঠিক আছে, এখন একজনের নাম তুমি তুমি হচ্ছে অ্যাংজাইটি প্রেডিকশনের কাজ করতেছো। এই এক্সাম্পলটা সবচেয়ে পপুলার এক্সাম্পল, সো আমি এটাই দিচ্ছি। মনে করো যে তুমি হচ্ছে অ্যাংজাইটি প্রেডিকশনের কাজ করতেছো। এখন তুমি কিছুক্ষণ তার লেজার টাইম আছে কি আছে না, এটা তুমি হচ্ছে কয়েকজনের জন্য নিলা হইতেছে 0 আর 1-এ, হ্যাঁ অথবা নাতে। পরের কয়েকজনের জন্য তুমি নেওয়া শুরু করলা কি একটা রেটিং দিয়ে, যে তার লেজার টাইমটা পাওয়ার পসিবিলিটি কতটুকু। তাহলে এই যে ডেটা একটা ইনকনসিস্টেন্সি ফরম্যাট চলে আসলো না, যে প্রথমে তুমি এক ফরম্যাটে ডেটা নিলা, পরে তুমি আরেক ফরম্যাটে ডেটা নিলা। তাহলে এই ডেটাটা কিন্তু আসলে পরবর্তীতে আমার কোনো কাজে আসবে না, বা যে কোনো একটা ফরম্যাট পরবর্তীতে আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই যে ডেটাগুলো কনসিস্টেন্ট ভাবে আমরা কালেক্ট করতেছি, আমাদের সবসময় ডেটাটা একটা সেম আছে, সবার জন্য আমরা সেম ভাবে কাজ করতেছি, ওইটাই হইতেছে এই, মানে এইখানে কনসিস্টেন্সি বলতে বোঝানো হয়েছে। এবার হচ্ছে রেঞ্জেস, ভেরিফাইং দ্য ডেটা ভ্যালুস ফল উইদিন একসেপ্টেবল লিমিট এন্ড এক্সপেক্টেড রেঞ্জেস। ফর এখন তুমি হচ্ছে আহ, তুমি মনে করো যে কি বলা যায় এটার এক্সাম্পল, মানুষের এজ নিতেছো, তো ওইখানে যদি তোমার সবাই এজ দিয়ে রাখে -5 ইয়ার্স, -25 ইয়ার্স, তাহলে এটা একটা মানে একটা রং ইনফরমেশন না? এই ডেটাটা তোমার একটা মানে ভুল রেঞ্জের মধ্যে পড়ে গেল না? তার মানে আসলে এটা ফিক্স করা লাগবে যে এটা আসলে রিয়েল টাইম কিনা, মানে এটা আসলে একটা পসিবল ডেটা কিনা, এবং এটা আসলে আহ যে ইনফরমেশনটা আমি কালেক্ট করতেছি ওই ইনফরমেশনের রেঞ্জের মধ্যে পড়ে কিনা। Business rule, adhering to predefined rules or parameters specific to the data's context and intended ইউজ, মানে কিছু রুলস ফিক্স করে দেওয়া। যদি তোমার বিজনেসের কিছু রুলস থাকে যে এই রুলস এটা কালেক্ট করতে হবে, যেমন তুমি দেখবা যে তুমি যখন ব্যাংকে কল করো তখন কখনো কিন্তু তোমাকে ব্যাংকে বলে না যে পুরা কার্ড নাম্বার বলতে, বা বিকাশ থেকে তোমাকে কি বলা হয়, যে বিকাশ থেকে বলা হয় কখনোই পিন নাম্বারটা শেয়ার করতে বলবেন না, বা কোনো ওটিপি শেয়ার করতে পারবে না। তাহলে এটা একটা বিজনেস রুলস না? এখন যদি বিকাশ থেকে সার্ভে করে, সে কি কখনো ফোন নাম্বার দিয়ে বলতে পারবে যে আমি সার্ভে করতেছি, আপনার নাম দেন, ঠিকানা দেন, পিন নাম্বার দেন? সে কিন্তু এটা বলতে পারবে না। তাহলে এই যে বিজনেস রুলস গুলো আছে, বিজনেস পলিসি গুলো আছে, এগুলো আসলে কি আমাদেরকে মেনটেন করতে হবে একটা ডেটা কালেকশন করার সময়, যেটা ভ্যালিডেট বা কালেকশন করার মানে ভ্যালিডেশন করার সময় চেক করা লাগবে যেটা আসলে মেনটেন হয়েছে কিনা কালেকশনের টাইমে। আচ্ছা, এবার আসি ডেটা ভ্যালিডেশন, অ্যাকুইজিশন এন্ড ভ্যালিডেশন, দুইটা একসাথে যদি আমরা বলি। Data acquisition and validation process involves acquiring raw data from sources, pre-processing it to clean, structure it, storing it securely, and then validating it by checking for accuracy, consistency, completeness uh, against predefined rule before analysis। মানে এতক্ষণ যা বলছি পুরোটাকে এক সংজ্ঞার মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা কি বলছে? ডেটা অ্যাকুইজিশন এন্ড ভ্যালিডেশন। বুঝে নিবা, তাহলে সংজ্ঞা লেখাটা কোনো ব্যাপার না। আচ্ছা, সেম কথাই বলছে, ডেটা অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস, কি যেগুলো অলরেডি এক্সপ্লেন করে আসছি সেই জিনিসগুলো বলা হয়েছে। আচ্ছা, এবার লেখা আছে হোয়াট আর দ্য স্টেপস টু ভ্যালিডেট এন্ড টেস্ট দ্য ডেটা সোর্সেস ফর ডেটা অ্যাকুইজিশন। ডেটা অ্যাকুইজিশনের ক্ষেত্রে তুমি যে ডেটাটা হচ্ছে কালেক্ট করলা ওই ডেটাটাকে ভ্যালিডেট করার স্টেপস গুলা কি? আচ্ছা, এটা নিজের একটু দেখবা, এখানে যে আমি তোমাকে মোটামুটি এখন যা বলছি তার মধ্যে এগুলো সব পড়ে যাবে। যদি এরপর কিছু না বুঝো আমাকে বলবা। আমি স্লাইডটা এখন শেয়ার করে দিচ্ছি। আর আজকের ক্লাসে ওভারঅল কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। ম্যাম, র ডেটা প্রিপ্রসেসিং জিনিসটা বলতে মানে র ডেটাকে আবার প্রিপ্রসেসিং কিভাবে করতে ম্যাম? আচ্ছা, র ডেটা প্রিপারেশন, গুড কোয়েশ্চেন। আচ্ছা, তুমি যখন মনে করো টেক্সট নিয়ে কাজ করতেছো, এখন সেই ক্ষেত্রে আমি বললাম যে আমি মনে করো সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর কাজ করতেছি, যদি এটার এক্সাম্পল দিলাম ওটাই বলি। তো আমি বললাম যে এই রেস্টুরেন্টের খাবার ভালো না। আচ্ছা, এখন এই ওয়ার্ডটা
এর ওয়ার্ডটা, এই ওয়ার্ড গুলার প্রেডিকশনে কোনো ইম্প্যাক্ট আছে? কোন ইম্প্যাক্ট নাই। তোমার আলটিমেটলি এটা যে একটা নেগেটিভ রিভিউ, এটা কোত্থেকে আসবে? ভালো না, এই জিনিসটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট ফেলবে। তারপর হচ্ছে তোমার খাবার কি ভালো না, খাবার ভালো না, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার মিনিংফুল ইনফরমেশন। তারপর হচ্ছে এর আহ, যে কোনো ল্যাঙ্গুয়েজে কিছু স্টপ ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে এর, থেকে, তারপর হচ্ছে আহ তো এই স্টপ ওয়ার্ড গুলো আসলে বাদ দিলে কি হয়, আমার যে কমপ্লিকেশন মানে কম্পিউটেশন কমপ্লেক্সিটিটা আছে এটা একটু কমে আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার টেক্সট প্রসেসিংটা লাগে। আবার মনে করো যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো, কমা, তারপর হচ্ছে আহ দাড়ি, এই জিনিসগুলোরও কিন্তু খুব বেশি একটা কন্ট্রিবিউশন প্রেডিকশনে থাকে না। তাহলে এগুলাকে ফার্স্টে রিমুভ করে দেওয়া। তারপর মনে করো যে কিছু কিছু জায়গায় টেক্সট আছে করেছেন, কিছু কিছু জায়গায় টেক্সট আছে করেছে, কিছু কিছু জায়গায় আছে করতে। তাহলে এই যে তিনটাই তো আসলে সেম টাইপের মিনিং বহন করে, রাইট? তারপর মনে করো যে তাহলে আমি আসলে এই তিনটা টেক্সটের জন্য তিনটা ডিফারেন্ট নাম্বার বা তিনটা ডিফারেন্ট ভেক্টর ইউজ না করে এই সবগুলাকে যদি আমি ছোট করে ক, র তে নিয়ে আসি, তাহলে কি কোনো সমস্যা আছে? আলটিমেটলি সবগুলার র ফর্ম তো কি? ক, র। বা স্টেম কি? স্টেমটা হচ্ছে ক, র। তো এই যে তুমি আহ এই ডেটাগুলাকে হচ্ছে প্রি প্রসেস করে একটা এমন এমন একটা ফরম্যাটে নিয়ে আসছে যেটাতে আসলে কমপ্লেক্সিটি কম এবং ওটা ভালো পারফর্ম করতেছে, এটাকে এটা প্রি প্রসেসিং বলতেছে। ইমেজের ক্ষেত্রে এক্সাম্পল দেই। এখন সাপোজ তুমি আর তোমার ফ্রেন্ড হচ্ছে ইমেজ এটা কালেক্ট করতেছো। এখন তোমার ফ্রেন্ড যখন ছবিগুলো তুলছে সেই ছবিগুলো ছিল পোর্ট্রেট মোডে, আর তুমি যখন তুলছো তুমি চলছো ল্যান্ডস্কেপ মোডে। এখন তুমি যখন আসলে মডেলকে ছবিগুলো পাঠাবা, ও এরকম ডিফারেন্ট টাইপের ডেটা দেখে যখন ক্যালকুলেশন করবে, এটা হচ্ছে কি ওর জন্য অনেক টাফ হবে বা এখানে ভুল প্রেডিক্ট হওয়ার চান্স আছে। তখন কি করা যাবে? তখন তোমার হচ্ছে কি ইমেজ গুলোকে তুমি রিসাইজ করলা, রিসাইজ করে সবগুলাকে তুমি একটা কমন শেপের মধ্যে নিয়ে আসলা। তাহলে এই যে তুমি কি করলে, ইমেজটাকে কি প্রসেস করলা। কারণ কি? কারণ যাতে মডেল একটা ভালো প্রেডিকশন দেয়। তারপরে মনে করো যে তুমি হচ্ছে আইফোন দিয়ে ছবি তুলছো, তোমার ফোন হচ্ছে তোমার ফ্রেন্ড হচ্ছে নর্মাল একটা আহ, মানে নর্মাল একটা ফোন দিয়ে যেটার ক্যামেরা রেজুলেশন তো ভালো না, ছবি তুলে নিয়ে আসছে। তাহলে এখানে কি তোমাদের ছবির রেজুলেশনে প্রবলেম তৈরি হতেছে। এখন আমি যদি মডেলকে তোমার আইফোনের হাই রেজুলেশন যেটার একটা ছবির সাইজই হচ্ছে 1 জিবি, এরকম 1000 ছবি পাঠাই, কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে না? আমার তো সবসময় আসলে হাই রেজুলেশন ছবির দরকার নাই। মডেল যেহেতু প্রসেস করতে পারে অতটুকু রেজুলেশন থাকলে আমার হইলো। তা তখন তুমি কি করলা, হাই রেজুলেশন ছবিগুলোকে রেজুলেশনটা কমায়া সবগুলোকে একটা ফিক্সড রেজুলেশনে নিয়ে আসলা, তোমার রেজুলেশন গুলো একটু কমাইলা, তোমার ফ্রেন্ডের রেজুলেশন গুলো একটু বাড়াইলা। এই যে তুমি একটা কমন রেজুলেশন নিয়ে আসতেছো, এটাই ডেটা প্রি প্রসেসিং। বোঝা গেছে? যে কোশ্চেন করছিলা বুঝতে পারছো? জি ম্যাম, বুঝা গেছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্লাইডটা শেয়ার করে দেই। আর কোনো কোয়েশ্চেন আছে? না ওকে, আমি স্লাইড শেয়ার করে দিচ্ছি, কোনো কোয়েশ্চেন থাকলে জানাবা। আর কালকে আবার সন্ধ্যা 7টায় একটা ক্লাস করব, ঠিক আছে? ঠিক জি আছে ম্যাম। ম্যাম। ঈশান, সরি, রায়হান, তুমি রেকর্ডিং পাইছো? রেকর্ডিংটা অফ করো তো। রেকর্ডিংটা সেভ হয়েছে? জি ম্যাম, পাইছি। আচ্ছা ঠিক আছে, এটা শেয়ার করে দিও সবার সাথে। তাহলে তুমি হচ্ছে এই যে এই সোমবার পর্যন্ত যে অনলাইন ক্লাসগুলো নেবো সবগুলো রেকর্ড করে সবাইকে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্রেজেন্ট আসসালাম। নেবেন না? না থাক, অনলাইন ক্লাসে সবাই প্রেজেন্ট। তোমাদের যা ওই যে যেই কয়টা অনলাইন ক্লাস নিবো, এটা তো আসলে আমার ব্যস্ততার জন্য আমি তোমাদের নিতে পারতেছি না ফিজিক্যাল ক্লাস। এই অনলাইন ক্লাসে অনেকের নাকি টিউশন থাকে, আমাকে বলছিল ইরফান। সেই জন্য হচ্ছে, বাট এমন যাতে না হয় যে ক্লাস এক মানে আমি ক্লাস করাবো কেউই থাকবে না, এটা তো দেখতে বাজে লাগে। তো যারা পারবে অ্যাটেন্ড করবা, আর যাদের একান্ত প্রবলেম ভিডিও দেখে নিবা। আর এই 6টা ক্লাস আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিবো, পুরো ক্লাসের সবাই প্রেজেন্ট থাকবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ওকে, ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম